কালীঘাটের ঐতিহ্যকে ক্যানভাসে তুলে ধরার পাশাপাশি তিনি পৌঁছে দিয়েছেন বিশ্বমঞ্চেও। শিল্পকে শুধুমাত্র দেয়ালে সীমাবদ্ধ রাখেননি, নিয়ে গিয়েছেন নতুন মাধ্যম, নতুন ভাষাতে। তিনি বলতে আমি যার কথা বলছি, আজ আমাদের সঙ্গে রয়েছেন তিনি, শিল্পী পৃথ্বীরাজ চৌধুরী। এস নিউজে আপনাকে স্বাগত। আজকে কথা বলবো আপনার শিল্প, আপনার যাত্রা এবং পাশাপাশি সীমা ভাঙার যে গল্প সে সবটা নিয়ে। প্রথমে যে বিষয়টি একটু জানার চেষ্টা করব, যেটা হচ্ছে কালীঘাটের শিল্পর কথা আমি উল্লেখ করলাম, সেটা বলতে সাধারণত মানুষ পটশিল্প বলে থাকে, তবে আদতে তো এটা 19 শতকের কলকাতার যে সমাজ সংস্কৃতি তার একটা বলা যেতে পারে আদ্যপান্ত দলিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে সমকালীন যে শিল্প রয়েছে, মানে কন্টেম্পোরারি আর্ট, সেই জায়গাটা থেকে বেরিয়ে গিয়ে এই ধরনের একটা ধারাকে চুজ করে নেওয়া, এই আকর্ষণটা কেন? যদি একটু প্রথম দিকে আপনার শিল্পযাত্রাটা একটু শেয়ার করতেন। আমার বাবা ছিলেন একজন আর্টিস্ট, যিনি এই কালীঘাট পটচিত্রের অনুপ্রাণিত হয়ে এই আর্ট ফর্মটা উনি প্র্যাকটিস করতেন। উনি খুব আমার অল্প বয়সেই মারা যান। অ্যান্ড তারপর যেটা হলো যে আমি ওনাকে খুব একটা পাইনি আমাকে গাইড করার জন্য, বাট ওনার যে ছবি যখন উনি আঁকতেন তখন আমিও পাশে বসে ছবিটা দেখতাম, আঁকাটা দেখতাম, আমার খুব ভালো লাগতো। এবং তখন থেকেই আমার দুর্গা, লক্ষ্মী, আমাদের কৃষ্ণা, এই সব সাবজেক্ট নিয়ে আমার ছবি আঁকতে খুবই ভালো লাগতো। এখন কালীঘাট পটচিত্র বলতে যেটাকে এক্স্যাক্টলি বোঝায়, আমাদের বাংলার একটা খুবই বলা যেতে পারে একটা খুব ভ্যালুয়েবল হেরিটেজ, সেটা মাঝখানে লুপ্ত হয়ে যাচ্ছিল, লোকজন খুব একটা প্র্যাকটিস করছিল না। তো আমি আবার এটাকে রিভাইভ করার চেষ্টা করছি। আমি কালীঘাট পটচিত্র থেকে অনুপ্রাণিত হয়ে যে আর্ট ফর্মটা, যে আর্ট জনারটা আমার বাবা প্র্যাকটিস করতেন, আমি সেটাকে নিয়ে এগিয়ে চলেছি। এবং আমি যেটা সঙ্গে সঙ্গে চেষ্টা করছি, এই আর্ট ফর্মটাকে আমাদের বেঙ্গলের বাউন্ডারির বাইরে নিয়ে গিয়ে একদম যদি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়, সেটাই আমার ভিশন, সেটাই আমি চেষ্টা করছি। একদমই তাই, মানে আপনার ইন্সপিরেশনের জায়গা আপনার বাবা, এটুকুনি তো পরিষ্কার। যেহেতু আপনি বললেন যে বাউন্ডারি ক্রস করার একটা ব্যাপার, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার শিল্প আপনি ক্যানভাসের বাইরে নিয়ে গিয়ে ওয়ারেবল আর্টের ক্ষেত্রেও নিয়ে গেছেন, মানে পোশাকে আপনার শিল্পকে আমরা দেখতে পাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে পেছনের গল্পটা কি রয়েছে, কেন এই ভাবনা, সেটা যদি বলতেন। আসলে আমি যখন দেখলাম যে আর্ট আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে এবং একটা অ্যাকসেপ্টেন্স পাওয়া যাচ্ছে, শুধু আমাদের দেশে নয়, দেশের বাইরে বিদেশেও, তখন আমার একদিন মনে হলো যে আমরা এই আর্টকে শুধু আমরা কেন সীমাবদ্ধ করে রাখবো একটা দেয়ালের ওপরে, একটা ক্যানভাস ফর্মে। আমরা তো এটা পড়তেও পারি, আমরা তো এটা একটা আমাদের ফেব্রিকেও নিয়ে আসতে পারি, আমরা সেই ওয়্যারেবল আর্ট হিসেবে আমরা দেখতে পারি। মানে আপনি ভেবে দেখুন যে এই আর্টটা শুধু আপনি এক্সপিরিয়েন্স করছেন না দেয়ালের ওপরে, বাট আপনি এটাকে পড়তেও পাচ্ছেন, আপনার পোশাকেও আপনি দেখতে পাচ্ছেন আর্ট। এবং সেই অনুভূতিটা নিয়েই আমি ভাবলাম যে এবার একটা কালেকশন বার করি। যখন আমি কালেকশনটা বার করলাম, দেখলাম প্রচণ্ড জনপ্রিয় হয়ে গেল এবং চারদিক থেকে প্রচণ্ড রকমভাবে আমার আর্ট লাভাররা, আর্ট পেট্রনরা, আমার আর্ট ফ্যানরা, ওরা সবাই বলছে যে আমারও একটা এরকম ওয়্যারেবল আর্ট চাই। তো সেখান থেকে আমার মাথায় ঢুকলো, তার মানে ওয়্যারেবল আর্ট নিয়ে আমরা বেশ কিছু পোশাক আমরা ডিজাইন করতে পারবো। আমরা আমাদের আর্টটাকে মাথায় রেখে আমরা মানে একটা ওয়াইড রেঞ্জ অফ আমরা কালেকশন বার করতে পারবো। এবং সবচেয়ে বড় ব্যাপার, তখন আমাদের এই পোশাক একটা স্টোরিও বলছে, যেটা সবচেয়ে আমার মনে হয়েছিল যে আমরা শুধু একটা পোশাক পরার জন্য পরছি না, আমাদের পোশাক অ্যাকচুয়ালি একটা গল্প বলছে। এবং সেই গল্পটি আসছে আমাদের অনেক পুরনো, আমাদের বাংলার ঐতিহ্য, সেই একটা হেরিটেজ থেকে। এবং পোশাকের মাধ্যমেও কিন্তু এই হেরিটেজকে আমরা চারপাশে ছড়িয়ে দিতে পারি। তো সেটাই ছিল আমার মেন ভাবনা। একদমই তাই। এবং আমার খুব জানতে ইচ্ছা করছে যে এই ধরনের যে শিল্পকে পোশাকে নিয়ে আসার ব্যাপারটা, যে ভাবনাটা, সেটা কী ধরনের পোশাকে আপনি মেনলি করে থাকেন? ওয়েস্টার্ন ওয়্যারের ক্ষেত্রে, নাকি বাঙালিদের যে সাজের যে কালচার রয়েছে, শাড়ি বলি, ধুতি পাঞ্জাবি বলি, এগুলোতে কি আপনার ভাবনা রয়েছে বা করে থাকেন আপনি? আসলে আমি শুরু করেছিলাম একটা স্কার্ফ দিয়ে। স্কার্ফ খুব জনপ্রিয় সারা বিশ্বে, স্পেশালি আমাদের আমেরিকাতে, ইউরোপে, ওখানে স্কার্ফ কিন্তু খুবই একটা পপুলার একটা আইটেম, একটা ফ্যাশন স্টেটমেন্ট। তো আমি শুরু করেছিলাম স্কার্ফ দিয়ে। তারপর যেটা হলো,
আমি দেখলাম স্কার্ফের মাধ্যমে আমাদের বাঙালিয়ানাকেও কিন্তু স্পষ্ট করে তুলে ধরা যায়। তার মধ্যে আমাদের বাঙালিয়ানা বলতেই যেটা মাথায় আসে যে একটা জ্যাকেট, একটা পাঞ্জাবি, একটা শাড়ি। আমার তো মনে হয় শাড়ি হচ্ছে আমার একটা খুব জনপ্রিয় একটি ওয়েরেবল আর্টের একটা খুব বড় একটা পার্ট, যেটা আমি করে থাকি। সামনে আরও নতুন কালেকশনে নিয়ে আমি কাজ করছি। এটাতে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে বাংলার ঐতিহ্যের সঙ্গে সঙ্গে আমাদের বাঙালিয়ানাকেও নিয়েও কিন্তু আমি সারা বিশ্বে ঘুরতে পাচ্ছি। একদমই তাই। এবং আপনি যেহেতু প্রফেশনালি এই শিল্পটাকে নিয়ে চর্চায় রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে শিল্পী হিসেবে কি মনে হয় যে শিল্পীদের কি শিল্প সত্তাতেই সীমাবদ্ধ রাখতে হয় নিজেকে, নাকি শিল্পী হিসেবে নিজেকে ব্র্যান্ড করে তুলতে হয় বা ব্র্যান্ড হয়ে উঠতে হয়? আপনার অভিজ্ঞতা কি বলছে? আসলে আমি এটা সবসময় মনে করি যে আমাকে দেখেও তো ইনফ্যাক্ট আজকাল লোকজন সবাই বলে যে আপনি একজন আর্টিস্ট, আপনাকে দেখে তো একদম আর্টিস্ট মনে হয় না। তো সত্যি কথা বলতে গেলে আমরা আজকে 2026-এ আছি। 2026-এ আজকে আমাদের সেই টিপিক্যালি কুর্তা পরে যে আমরা আর্টিস্টকে দেখে এসেছি, সেই দৃশ্যটা কিন্তু এবার বদলাতে হবে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমার নিজের আর্ট নিয়ে যদি আমি নিজে কথা না বলতে পারি, তাহলে কে কথা বলবে আমার হয়ে? তো আমার সবসময় মনে হয় যে একজন যিনি শিল্পী, তার শিল্পকে কিন্তু আমাদের একটা আইকনিজম তৈরি করতে হবে। আর আমি যখন বলি আইকনিজম, তার মানে হচ্ছে গিয়ে তার যে স্টাইল, তার যে জনরা, সেটা যখন লোকজন বারবার দেখবে, চারপাশে দেখে স্টাইলটাকে মনে রাখতে পারবে, জনারটাকে মনে রাখতে পারবে, এবং সেরমভাবেই কিন্তু একজন শিল্পী সারা বিশ্বে নিজের আর্ট ফর্মটাকে, আর্ট স্টাইলটাকে তুলে ধরতে পারে। অন্য একজন শিল্পীর কাছ থেকে একটা স্পেসিফিক একটা যে এটা ডিফারেন্ট, সেটা ইনফ্যাক্ট বোঝানো যেতে পারে। আর আমার মনে হয় যে ব্র্যান্ড, হ্যাঁ, ব্র্যান্ড আজকে খুবই ইম্পর্টেন্ট। কারণ ব্র্যান্ড মানে আর কিচ্ছু না, এটা মানে লোকের মনে একটা ট্রাস্ট জন্মানো, এবং শুধু তাই না, একটা ভালো লাগার জায়গা। এবং এখন যেটা হয়ে গেছে, আমি যারা দেখি যেসব শিল্পী আজকের দিনে দাঁড়িয়ে নিজের কাজটাকে সম্পূর্ণ আলাদাভাবে একটা ব্র্যান্ড হিসেবে তুলে ধরেছে, তাদের শিল্পটাই কিন্তু জনপ্রিয় হচ্ছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমরা সোশ্যাল মিডিয়া রয়েছে, আমাদের মিডিয়া, ডিফারেন্ট ধরনের মিডিয়া রয়েছে, সেখানে আর্টটাকে যদি আর্টের সঙ্গে তার গল্পটাকে, তার স্টোরিটাকেও আমরা জনপ্রিয় করে উঠতে পারি, তখন অটোমেটিক্যালি এটা একটা ব্র্যান্ড হয়ে যাবে। আর আজকের দিনে একজন শিল্প কে জনপ্রিয় করার জন্য খুবই দরকার এটাকে ব্র্যান্ড হিসেবে তৈরি করা। একদমই তাই। এবং আপনার শিল্পের বেশ কিছু ধারা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার শিল্প সত্তাকে আমরা দেখেছি যে বলিউড থেকে শুরু করে শিল্পী মহলে মোট কথা একটা গ্রহণযোগ্যতা রয়েছে। তো আপনার অভিজ্ঞতা বা আপনার এক্সপিরিয়েন্স কি বলছে, তারা আপনার এই শিল্পের কোন ধারাটাকে বা কোন দিকটাকে বেশি পছন্দ করে? এটা খুবই ঠিক বলেছেন যে আমার আর্টকে গ্রহণ করেছেন বেশ কিছু জনপ্রিয় আমি বলিউডের অভিনেতা অভিনেত্রীরা, ক্রিকেটাররা, বেশ কিছু জনপ্রিয় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা। এবং আমার যেটা মনে হয় সবচেয়ে যেটা আমার আশ্চর্য লাগতো প্রথম দিকে, যে কেন হঠাৎ করে আমার আর্টটাকে নিয়েই হয়তো এতটা অ্যাকসেপ্টেন্স হচ্ছে এরকম একটা ইন্ডাস্ট্রিতে। এবং আমাকে সবাই জিজ্ঞেস করে যে তুমি এক্স্যাক্টলি কী করো যে বলিউডে সবার বাড়িতে, সবার দেয়ালে তোমার আর্টটাকে দেখা যায়। তো আমার কিন্তু নির্দিষ্ট কোনো প্ল্যান ছিল না। শুরু হয়েছিল দু একজন সঙ্গে যখন আমার দেখা হয়, যেরকম রবিনা ট্যান্ডন, বিদ্যা বালানজি, হেমাজি, এরা যখন আমার আর্টটাকে নিয়ে গ্রহণ করে যখন সুন্দর করে সাজিয়ে রাখে, তাদেরকে দেখে আরও 3-4 জন, আরও 4-5 জন, এরকম করতে করতে আজকে সব মিলিয়ে বেশ অনেক বলিউডের যে সেলিব্রিটিরা রয়েছে তাদের বাড়িতে আমার আর্টটা রয়েছে। বাট আমার যেটা মনে হয় সবসময় যে হতে পারে যে আমি খুব বোল্ড কালার স্ট্রোক দিয়ে আমি কাজ করি, খুব ভাইব্রেন্ট কালার নিয়ে আমি কাজ করি। এবং আজকের দিনে আমাদের জীবনে এতটাই গ্রে রয়েছে, যদি আমরা গ্রেটাকে সরিয়ে দিয়ে যদি অনেক বেশি আমরা কালার দেখতে পারি, সেটা আমাদের একটা খুব বড় মেন্টাল হেলথকেও হেল্প করে। আমার মনে হয় আমি এই ফিডব্যাকটা পেয়েছি, এবং মানে সবাই আমাকে এটাই বলে যে তোমার
আর্ট যে রয়েছে আর কিছু না, আর্টটা দেখলেও আমাদের খুব ভালো লাগে, আমাদের হঠাৎ করে মনটা খুব ভালো হয়ে যায় এবং সারাদিন কাজ করার পরে ক্লান্তি থাকে, আমরা যখন বাড়ি ফিরে এসে যখন তোমার আর্টটাকে দেখি অটোমেটিক্যালি আমরা এনার্জি ফিরে পাই এবং আমরা আরও ভালোভাবে সময়টা কাটাতে পারি। তো এটা আমার মনে হচ্ছে একটা খুবই বড় একটা পাওনা যে যদি আর্টের মাধ্যমে আমার আর্টের ক্রেতারা, আমার আর্টের যারা গ্রহণ করেছে যেসব সেলিব্রিটিরা সবাই যদি এরমভাবে একটা ফিডব্যাক দেয় তাহলে এটা খুবই একটা আমার ভালো লাগার একটা জায়গা। একদমই তাই। এবং আপনি কালার বললেন বলে আমার মনে পড়লো যে আপনার কাজগুলো যদি দেখা হয় সেখানে দেখা যায় বেশ কিছু কালারের বেশি একটা জায়গা রয়েছে। তো এটা কি একেবারেই ইচ্ছাকৃতভাবে করা নাকি পেছনে কোনো কারণ রয়েছে যে এই বিশেষ কিছু কালারকে নিয়েই কাজ করার যে একটা ভাবনা, সেটা যদি একটু বলতেন। দেখুন, এটাই কিন্তু চলে আসছে আইকনিজম। আমি একটু আগে বলছিলাম যে আইকনিজম কাকে বলে। দেখুন, আপনারা কিন্তু একদম ঠিক জায়গায় আমাকে প্রশ্নটা করেছেন যে কেন বিশেষ কিছু কালার ইউজ করি আমি। আসলে এটা খুব একটা যে প্ল্যান করি তা নয়। আমি যখন কাজটা করি তখন অটোমেটিক্যালি এই কালারগুলোই আমার মনে হয়, বেশ কিছু বোল্ড কালার যেগুলো নাকি পাশাপাশি রাখাটা খুবই মনে হয় যে করা যেতে পারে না, কিন্তু আমি দেখি যে ওই কালারগুলোই পাশাপাশি রাখলে খুব বেশি একটা ইম্প্যাক্ট তৈরি করছে। এবং আমার যেটা মনে হয় দ্যাট কালার এমন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের জীবনে যে কালারের মাধ্যমে আমাদের ভাবশক্তি, আমাদের চিন্তাভাবনা সবই কিন্তু ইম্প্যাক্টেড হয়। তো এটাই হচ্ছে গিয়ে যেটা আমার কালারের পেছনে বলার আছে। একদমই তাই। এবং দেশের বাইরে, শুধুমাত্র তো দেশে নয়, বিদেশেও আপনার কাজের বেশ গ্রহণযোগ্যতা রয়েছে। এবং এখানে যেটা জানতে ইচ্ছা করছে যে বিদেশের যে দর্শকরা রয়েছেন তাদের কাছে নিজের বাংলা বা নিজের জায়গার যে ঐতিহ্য বা শিল্পের যে কদর সেটাকে তুলে ধরা, পাশাপাশি বাঙালির বা বাংলার যে দর্শক তারা একটু ভিন্ন, এই দুটো দর্শকের মধ্যে কোনো ভিন্নতা পান কি, কোনো পার্থক্য দেখতে পান তাদের অ্যাকসেপ্টেন্স এবং এখানকার অ্যাকসেপ্টেন্স, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স রয়েছে? আসলে সত্যি কথা বলতে গেলে আমাদের যে আমার যে আর্ট রয়েছে, যেহেতু আমি অনেক বেশি আমাদের ডেটিস, আমাদের ঠাকুর দেবতা এরা হচ্ছে আমার সাবজেক্ট, আমরা ইন্ডিয়ান মিথোলজি নিয়ে আমি কাজ করি। তো এখানে যেটা হয়ে যায় যে যখন আমি বিদেশে গিয়ে যখন আমার মানে আর্টটাকে দেখাই তখন ওদের একটা প্রশ্ন থাকে যে মিথোলজি মানে কি মিথ মানে কি এটা সত্যি নয়। আমি তখন ওদেরকে বোঝাই যে দেখো, এইগুলো হচ্ছে গিয়ে আমাদের প্রচণ্ড রিচ একটা কালচারাল হেরিটেজ, যেখানে অনেক গল্প আছে এবং সেই গল্প ইটস নট ইম্পর্টেন্ট এটা সত্যি হয়েছিল কি হয়নি, কিন্তু গল্পের মাধ্যমে আমাদের লাইফে আমাদের পারপাস কী সেটা বোঝায়, আমাদের কি ঠিক কি নয়, রাইটিয়াসনেস বোঝায়। তো এই অ্যাঙ্গেলটা আমাদের বিদেশি যারা আছেন, যারা নাকি ভারতীয় নন, তাদের প্রচণ্ড ভালো লাগে। আমি একটা উদাহরণ দিই। ওদের কাছে প্রথমে খুব অবাক লেগেছিল যে একজন মহিলা যার 10টা হাত আছে। সত্যি কথা বলতে গেলে দশভুজা দুর্গা আমাদের প্রত্যেকটা বাঙালির একটা প্রচণ্ড একটা ইমোশনাল জায়গা রয়েছে। সেখানে একজন বিদেশি যখন ভাবছে যে কী ব্যাপার 10টা হাত কেন, আমি যখন ওনাকে এক্সপ্লেন করতে পারি যে কেন 10টা হাত এবং কেন এটা আমরা এরকম করে পোর্ট্রে করছি, তখন জিনিসটা ওরা অনেক বেশি ইন্টারেস্ট পায় এবং সেটার মাঝখানে যেটা বুঝি যে নতুন গল্পের মাধ্যমে ওরা অনেক লাইফের ভ্যালু খুঁজে পায়। তো আমার কাছে মনে হয় যে ওরাও কিন্তু ইকুয়ালি ইন্টারেস্টেড। আমার প্রচুর বিদেশি বায়ার আছেন যারা এখনও আমাকে রেগুলারলি নতুন কি কাজ করেছো আমাকে জানাও, নতুন কি কাজ রয়েছে সেটা আমাকে দেখাও, এবং ওরা কিন্তু আঁকার মাধ্যমে, আমার আর্টের মাধ্যমে আমাদের ভারতের যে রিচ কালচারাল হেরিটেজ সেটা কিন্তু চিনতে পারছে, জানতে পারছে এবং সেটা নিয়ে চিন্তা করছে। একদম। আর এখন যেহেতু এআই এর একটা সময়, আমরা দেখছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে অনেক কিছু হচ্ছে, সেই জায়গা দাঁড়িয়ে হাতে আঁকা যে ছবি, সেখানে কি এআই এর একটা ইম্প্যাক্ট পড়তে পারে, বা এআই কি সেই জায়গাটা মূল্যটা বদলাতে পারে বা বদলাচ্ছে? কি মনে হয়, নাকি সাধারণ মানুষ আসল শিল্পীর যে হাতের কাজ সেটাকেই কদর দিচ্ছে? আপনার শিল্পী হিসেবে আপনার অভিজ্ঞতা কি বলছে? আমার মনে হয় এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের হাতে করা রং তুলি নিয়ে ক্যানভাসের উপরে কোনোদিনও কাজ করতে পারবেন না,
কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে এআই মানে হচ্ছে কি একটা দোকানের মতন, একটা শপিং মলের মতন। প্রত্যেক দিন সেখানে আইটেম বেড়ে চলেছে। যেরকম আমরা চ্যাট জিপিটিতে দেখি, আমরা চ্যাট জিপিটি ছাড়া আরও এত যে জেমিনাই, সঙ্গে সঙ্গে আমরা একটা ইনফরমেশন পেয়ে যাচ্ছি, কিন্তু সেই ইনফরমেশনটা কিন্তু ফিট করতে হয় আগে, আমাদের রাইট প্রম্পট ইউজ করতে হয়, তাহলে পরেই কিন্তু আমরা আমাদের সঠিক উত্তরের কাছাকাছি আমরা উত্তরটা পাই। কিন্তু আমাদের আঁকা, হাতে আঁকা যে ছবি হয়, সেখানে শিল্পীর নিজস্ব ডেভেলপ করা একটা স্টাইল, সেটা তো এআই ঠিক বুঝতে পারছে না যে কীরকম করে আমরা ইউজ করব। এখন যদি হঠাৎ করে আমরা দেখি যে হুসেন সাহেবের যে ঘোড়া আছে, যার জন্য উনি এত বিখ্যাত, সেই ঘোড়া ছুটছে। আমি রিসেন্টলি একজন আমাকে দেখালো, দেখো আমি এআই ইউজ করে হুসেনের ঘোড়াকে ছুটিয়ে দিয়েছি। আমার দেখে মনে হলো যে যারা হুসেনের ছবি পছন্দ করে এবং তারা বাড়িতে রেখেছে, তাদের কখনোই ভালো লাগবে না যে হুসেনের ঘোড়া ছুটছে। তো সিমিলারভাবে আমার মনে হয় দ্যাট হাতে আঁকার যে ছবি আছে, এটাকে রিপ্লেস করা খুবই কঠিন। আইডিয়েশনে হেল্প করতে পারে ছবিটা যাওয়ার আগে, ছবিটা আঁকার আগে, কিন্তু তাহলেও আমার মনে হয় যে নিজের হাতে রং তুলি নিয়ে ছবি আঁকার যে আনন্দ, যে ইমোশনাল কোশ্চেনটা রয়েছে, সেটা এআই কোনোদিনও কিন্তু রিপ্লেস করতে পারবে না। একদম। এবং শেষ করব, তবে শেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে খুব শীঘ্রই, মানে আগামীতেই আপনার লন্ডন আর্ট ট্যুর রয়েছে এবং আপনি মাঝে মধ্যে এই ধরনের এক্সিবিশন বা এই ধরনের কাজ করে থাকেন, তবে এবারের ট্যুরে নতুন কিছু চমক থাকছে কি সেখানকার দর্শকদের জন্য? আমার প্রচুর আর্ট ফ্যান, আর্ট পেট্রনরা, আর্ট বায়াররা ইউকেতে আছে। তো এবার লন্ডনে আমার এই মনে হয় 10 দিনের মধ্যেই আমার যাওয়া রয়েছে। ওখানে গিয়ে যেটা আমি করতে চলেছি, আমার যে আর্ট জার্নি, তার নাম হচ্ছে গিয়ে মিথোস্কেপ। এবং মিথোস্কেপের এবার এই বছর 10 বছর হচ্ছে। তো প্রাইমারিলি আমি এই মিথোস্কেপের 10 বছর সেলিব্রেট করতে যাচ্ছি লন্ডনে। এবং আমি একটা এক্সক্লুসিভ একটা ফায়ার সাইড চ্যাট শো হবে। এই চ্যাট শোতে আমি আমার মিথোস্কেপের পুরো জার্নি নিয়ে কথা বলবো, আমার আঁকা বেশ কিছু পেন্টিং, আমার ওয়্যারেবল আর্ট নিয়ে কথা বলবো, এবং আমি এটাকে নাম দিয়েছি ডিকোডিং মিথোস্কেপ। তো এই অনুষ্ঠানটি হতে চলেছে লন্ডনে 27 তারিখে। তো যারা লন্ডনে, ইনফ্যাক্ট আমার যারা চেনা পরিচিত আর্ট বায়ার, বন্ধু বান্ধব, ফ্যামিলি আছেন, তারা অবশ্যই সবার সঙ্গে দেখা হবে। আমি খুবই ওয়েট করছি সবাইকে মিট করার জন্য, এবং বলা যেতে পারে বাংলা থেকে ঠাকুর দেবতা সবাইকে নিয়ে আমি লন্ডন খুব তাড়াতাড়ি আসছি। একদমই তাই। এবং আগামী দিনের সমস্ত কাজের জন্য আপনার কাছে অনেক শুভেচ্ছা রইল আপনাকে আমাদের তরফ থেকে, এবং অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং ঐতিহ্যকে শুধুমাত্র সংরক্ষণ নয়, নতুনভাবে বিশ্ব দরবারের কাছে পৌঁছে দেবার যে গল্প, যে যাত্রা, সেটাই শুনছিলাম শিল্পী পৃথ্বীরাজ চৌধুরীর কাছ থেকে। এই ধরনের আরও আলোচনা এবং পাশাপাশি সমস্ত খবরের প্রত্যেক মিনিটের যে আপডেট রয়েছে তা দেখার জন্য চোখ রাখুন এস নিউজের পর্দায়। নমস্কার।